আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি এহসান আব্দুল্লাহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। রাজনৈতিক দলগুলো শীঘ্রই জুলাই সনদ স্বাক্ষর করবে বলে আশা প্রধান উপদেষ্টার। সম্ভাব্য প্রার্থীদের নেতৃত্বে নির্বাচনমুখী কার্যক্রম শুরুর চিন্তা বিএনপির। এস আলম ও তার 3 ভাইয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ। অন্তর্বর্তী সরকার ও জুলাই যোদ্ধাদের পিঠের চামড়া থাকবে না বলে হুমকি নওফেলের। রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধান জরুরি বলে মন্তব্য জাতিসংঘের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আন্দোলনে কুষ্টিয়াতে 7 জন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল তথা জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার সকালে এই প্রতিবেদন দাখিল করা হয়। ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মোট 8টি অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। প্রসিকিউশন জানিয়েছে, ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। গত বছরের 26 আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন হাসানুল হক ইনু। দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি জুলাই সনদ স্বাক্ষর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সংস্কারগুলোর লক্ষ্য বলেও জানান প্রধান উপদেষ্টা। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠককালে তিনি এমন কথা বলেন বলে জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বৈঠকে ডক্টর ইউনূস জানান, বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পথে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, 11টি জাতীয় কমিশনের প্রস্তাবিত বড় ধরনের রাজনৈতিক সংস্কার বাংলাদেশে অর্থবহ রাজনৈতিক রূপান্তরের পথ সুগম করবে। এ সময় সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিকল্প পথ নিয়েও পাক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে শেহবাজ শরীফ অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের পাশাপাশি সারা দেশে ভোটমুখী কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিএনপি। তবে ভোটমুখী জোয়ার তুলতে কী ধরনের কর্মসূচি নেওয়া হবে তা এখনো স্পষ্ট করা হয়নি দলের পক্ষ থেকে। সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানো এবং দেশে নির্বাচনী আমেজ গড়ে তুলতে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটির স্থায়ী কমিটি। সোমবার দলের নীতি নির্ধারণী সর্বোচ্চ এই পর্ষদের বৈঠক হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এদিকে নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করতে জোর তৎপরতা শুরু করেছে বিএনপি। দলের উদ্যোগে পরিচালিত কয়েকটি জরিপ ও সাংগঠনিক সম্পাদকদের প্রতিবেদনের ভিত্তিতে সম্ভাব্য প্রার্থী কারা হতে পারেন তার একটি আভাস পাওয়া গেছে। দেখা গেছে প্রায় 150 আসনে একাধিক প্রার্থী তেমন নেই। এসব আসনগুলোর প্রার্থীরা মোটামুটি নির্ধারিত হলেও বাকি 150 আসনের প্রার্থী চূড়ান্ত করা নিয়ে কাজ করছে বিএনপি। এর মধ্যে 50টির মতো আসন ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য ছাড়ার চিন্তাভাবনা রয়েছে দলটির। আগামী মাসের মধ্যে দল ও জোটের প্রার্থিতা চূড়ান্ত করতে চায় বিএনপি। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়। এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, নির্বাচনী আসনের তুলনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা প্রায় 10 গুণ। বৃহস্পতিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি জানান, স্থানীয় জনগণের কাছে জনপ্রিয়তা ও বিভিন্ন জরিপের ভিত্তিতেই মনোনয়ন দেয়া হবে। দল কাউকে গ্রিন সিগন্যাল দেয়নি। ধারাবাহিকভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরবেন। দেশে ফিরে তারেক রহমান শুধু বিএনপির নয়, গণতন্ত্র যাত্রায় নেতৃত্ব দেবেন বলেও মন্তব্য করেন ডক্টর জাহিদ। এস আলম ও তার 3 ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন। সাইফুল আলমের 3 ভাই হলেন রাশেদুল আলম, মারুফ আলম এবং মাজেদুল আলম।
তাদের বিরুদ্ধে বিদেশ থেকে অর্থ পাচার ও বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এর আগে 23 জুলাই এস আলম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান এস আলম সুপার এডিবল অয়েলের বিরুদ্ধে 13,317 কোটি টাকা ঋণ খেলাপির মামলায় প্রতিষ্ঠানটির সম্পত্তি ও শেয়ার হস্তান্তর বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। প্রতিষ্ঠানটি অপরিশোধিত ভোজ্য তেল আমদানির জন্য 2006 সাল থেকে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ থেকে ঋণ সুবিধা গ্রহণ করে। প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে 13,317 কোটি 34,30,813 টাকা। এর বিপরীতে ব্যাংকের কাছে গ্রুপটির কারখানা, মেশিনারি সহ দেশের বিভিন্ন স্থানের মোট 726 শতক সম্পত্তি সহায়ক জামানত হিসেবে রয়েছে, যার সর্বোচ্চ মূল্য 200 কোটি টাকা। অন্তর্বর্তী সরকার ও জুলাই গণ অভ্যুত্থানে জড়িতদের পিঠের চামড়া থাকবে না বলে হুমকি দিয়েছেন পলাতক আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানান, বাঙালি অনেক কঠিন, কিছুদিনের জন্য তারা বসেছে, কারো পিঠের চামড়া থাকবে না। দেশের মানুষকে শেখ হাসিনা ভালোবাসে বলে আওয়ামী লীগ ধৈর্য ধরে অহিংস আন্দোলন করছে, কিন্তু আওয়ামী নেতাকর্মীরা দেশের স্বার্থ রক্ষায় গৃহযুদ্ধ এড়াতে প্রস্তুতি নিচ্ছে। নওফেল জানান, আওয়ামী লীগের আঞ্চলিক সব শক্তি রয়েছে, বিএনপি, জামায়াত বা জুলাই গোষ্ঠীর সঙ্গে কেউ নেই। তাদের পালাতে হলে আওয়ামী লীগের আশ্রয় পেতে হবে। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে রাজনৈতিক সমাধান প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া আরাকান আর্মির অধীনে মিয়ানমারে প্রত্যাবাসনকে অনিরাপদ বলেও মন্তব্য করেছে সংস্থাটি। মঙ্গলবার প্রকাশিত রোহিঙ্গা পার্সপেক্টিভস অন পাথওয়েজ টু এ সেফ, ডিগনিফাইড অ্যান্ড পিসফুল ফিউচার শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনটি তৈরিতে কক্সবাজারের আশ্রয় শিবিরে 125 জন রোহিঙ্গা পুরুষ ও নারীর সাক্ষাৎকার নেওয়া হয়। জাতিসংঘ জানায়, রোহিঙ্গা সংকটে বর্তমানে মানবিক সাড়া অপর্যাপ্ত। জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের দপ্তর তথা OHCHR এর এই প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গারা চাইছেন জাতিসংঘ, আঞ্চলিক শক্তিধর দেশগুলো ও OIC সক্রিয় নেতৃত্ব মিয়ানমারের পক্ষগুলোর উপর চাপ সৃষ্টি করুক। তারা মনে করেন শুধু স্থানীয় বা মানবিক সহায়তাই যথেষ্ট নয়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। রোহিঙ্গারা মিয়ানমার কর্তৃপক্ষের কাছ থেকে একটি চুক্তি ও অতীতের অপরাধের দায় নিশ্চিত করতে জাতিসংঘ, বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক আদালতগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে। তারা মনে করে শুধু কথায় নয়, এর জন্য প্রয়োজন আইনি ও রাজনৈতিক ব্যবস্থা, যাতে ন্যায় প্রতিষ্ঠা হয় এবং ভবিষ্যতে একই ধরনের সহিংসতা প্রতিরোধ করা যায়। এই ছিল এখনকার মতো মিড ডে আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।